সাস্টে ইনশাল্লাহ তুমি কমন পাবা, এবং আমাদের এখান থেকে মানে কমন আসে নাই এমন হয় নাই। সো তুমি একটু গুরুত্ব সহকারে পড়ো সবগুলা, দেখবা যে সব কিছু কমন পাবা এবং চান্স হবে তোমাদের ইনশাল্লাহ। ওকে, চলো দেখো এই প্রবলেমটা আছে 15-16তে, যে একটি বস্তুর বেগ দেওয়া আছে 8 সেকেন্ডে বৃদ্ধি পাইছে এত থেকে এত, তো আমাদেরকে বলছে গড় ত্বরণের মান কত। তো এই প্রবলেমটা অনেকেই পারবা না, পোস্ট করে করো তো দেখি কয়জন পারো। তো দেখো আমাদেরকে বলতেছে যে বেগটা v2 এবং v1 আছে আমাদের হাতে, যে v1 থেকে v2 হয়েছে, দ্যাট মিনস আমাদের বেগের পরিবর্তনটা হচ্ছে v2 মাইনাস v1, তাই তো? মাথায় রাখো আমরা পড়ছিলাম কি, এই জিনিসটা অনেকেই বুঝো না, আমরা পড়ছিলাম এই মনে করো যে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, আমরা পড়ছিলাম অবস্থান ভেক্টর নির্ণয় করার সূত্রগুলো, মনে আছে? ভেক্টর চ্যাপ্টারে দেখাইছিলাম এই একটা বিন্দু এই একটা বিন্দু। তাহলে এখান থেকে মনে করো যে সে ফর এক্সাম্পল এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা, আর এই হচ্ছে আরেকটা। তো দেখো আমাদেরকে সিম্পল ভাবে যদি বলে দেয় যে ধরো এটা হচ্ছে আমাদের v1, এটা হচ্ছে আমাদের v2, তো আমরা এটা কিভাবে বের করতাম মনে আছে তো? কজনে মনে আছে? জাস্ট এখান থেকে যুক্ত করে দিতাম, দ্যাট ইজ কল আমরা কি করতাম বলতো, আমরা এই যে এখান থেকে মানটা বের করতাম সিম্পল ভাবে v2 মাইনাস v1। মনে আছে বেসিকটা? আমি অবস্থান ভেক্টরের ক্ষেত্রে তোমাদেরকে দেখাই দিছিলাম। সো অলওয়েজ মাথায় রাখবা দুইটা ভেক্টর দিয়ে যখন আমাদের বেগের পরিবর্তন বের করতে বলবে, 2 নম্বরটা থেকে 1 নম্বরটা বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করে দিলে আমাদের কি থাকে, আমাদের কি থাকে বলতো? এখানে থাকতেছে 12i মাইনাস 4j মাইনাস কত 4i মাইনাস 2i 2j। তাহলে এখান থেকে দেখো 12 থেকে 4টা গেলে হচ্ছে থাকে হচ্ছে 8i, আর 4i 2 হচ্ছে 4 5 6j। ঠিক আছে, ওকে। তো আমাদেরকে বলছে ত্বরণ বের করার জন্য, তো ত্বরণ আমরা কিভাবে বের করব? a ইকুয়ালস টু ডেল বি ডিভাইডেড বাই টি। তাহলে ডেল বি এখানে কত পাইছি, এটাকে জাস্ট আমরা ম্যাগনিটিউডটা বের করব। ম্যাগনিটিউডটা বের করি কিভাবে, 8 স্কয়ার প্লাস মাইনাস কত 6 হোল স্কয়ার। তাহলে ডিভাইডেড বাই টি এর মান কত বলছে 8 সেকেন্ডে, তাহলে 8 সেকেন্ড বসাও ক্যালকুলেটরে। 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার ভাগ 8 সেকেন্ড, দ্যাট মিন্স 1.25। 1.25 এটা হচ্ছে আমাদের এর মান। বুঝছো কিনা? বুঝছো কিনা? বুঝার কথা ভাই, সিম্পল জিনিস সিম্পল ভাবে করবা, কঠিন থিঙ্কিং করবা না কখনো পরীক্ষার হলে। এই প্রবলেমটাও 18-19 এবং খুবই কনসেপচুয়াল একটা প্রবলেম। দেখো এটা পারলে বাকি সব প্রবলেম পারবা এই রিলেটেড। 20 গ্রাম ভর বিশিষ্ট কোনো বস্তুকে 5 মিটার দীর্ঘ সুতার সাহায্যে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। বস্তুটি 6 সেকেন্ডে 30টি পূর্ণ আবর্তন করে। দিস ইজ ভেরি ভাইটাল পয়েন্ট। আমাদেরকে বলছে সুতার টান বের করতে। ওকে, তো জিনিসটা একটু ভিজুয়ালাইজ করাই তোমাদেরকে, নাহলে বুঝবা না। এই হচ্ছে মনে করো যে একটা দুষ্টু বাচ্চা কি করতেছে, একটা দুষ্টু বাচ্চা মনে করো যে এই যে এই কেন্দ্রে তার হচ্ছে এই হচ্ছে আঙ্গুল। ওকে, একটা দুষ্টু বাচ্চা সে একটা দড়ি এখানে পেঁচাইছে, পেঁচায় কি করছে, সে এই যে একটা বৃত্তাকার পথে এদিকে এইভাবে ঘুরাইতেছে। ওকে, তো এই মনে করো যে পাথরটা, এটা হচ্ছে একটা পাথর এখানের মধ্যে বাঁধার পরে সে এই বেগে হচ্ছে ঘুরাইতেছে, তো এইদিকে তার ব্যাগটা কাজ করতেছে। মাথায় রেখো বৃত্তাকার পথের ক্ষেত্রে যখন হিসাব করবা তখন এই যে এই দড়িটুকু হচ্ছে তার আর ব্যাসার্ধ, আর এইদিকে তার কাজ করতেছে রৈখিক বেগটা। মাথায় রেখো এই স্পর্শক বরাবর, বৃত্তের স্পর্শক বরাবর কাজ করে তার রৈখিক বেগ যেটা ওইটা। ঠিক আছে, একটু লিখে দিচ্ছি, রৈখিক বেগ, রৈখিক বেগ। তো আমরা সিম্পল ভাবে আমরা কিন্তু অনেক কিছু জানি। কি কি জানি? আমরা জানি এই যে বস্তু যেটা আছে মানে এই যে বৃত্তাকার পথে, তাহলে বৃত্তাকার পথে কি হইতেছে ঘটনাটা, বৃত্তাকার পথে এই যে এইদিকে মানে সে ঘুরতেছে, তো ওই ক্ষেত্রে হচ্ছে তার ওমেগা কৌণিক বেগ। তো রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক ছিল বি ইকুয়ালস টু ওমেগা ক্রস আর, ভেক্টর দিয়ে চিন্তা করলে এটা, আর সিম্পলি বি ইকুয়ালস টু ওমেগা আর। এটা একটু সবাই খাতায় নোট করো, বি ইকুয়ালস টু ওমেগা আর, এটা হচ্ছে তার কি রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক। তো আমাদেরকে বলছে টান বের করতে, তাহলে এই যে সুতার টান এখানে কাজ করবে না? হ্যাঁ, একটু বলো আমাকে, এই যে এদিকে সুতার টান কাজ করবে না? ভিতরের দিকে বা বাইরের দিকে যেদিকে বলো সুতার টান কাজ করবে না? দ্যাট ইজ কল টি।
তো এই টিটা হচ্ছে মূলত কেন্দ্রমুখী যেই বলটা, ওইটা কেন্দ্রমুখী যেই টানটা, সুতার মধ্যে টান, সে হাতের মধ্যে একটা টান অনুভব করবে না সুতা ঘুরাইলে, দ্যাট ইজ কল কেন্দ্রমুখী বা সেন্ট্রিফিউগাল ফোর্স। এটা কি টান বলে বৃত্তাকার পথের ক্ষেত্রে। তো আমি তোমাদেরকে একদম রুট মানে একদম মেইন থেকে বুঝাই দেই যাতে তুমি প্রবলেমটা বুঝো ভালো মতো। দেখো আমরা জানি কি এফ সি ইকুয়ালস টু, আমরা শিখে আসছি যে ভাই এম বি স্কোয়ার বাই আর, একদম বাচ্চাকালে শিখে আসছি। তো আমরা এখান থেকে দেখো কৌণিকের জিনিসগুলো বের করে ফেলতে পারি। এম তো জায়গায় থাকবে কনস্ট্যান্ট, ইনটু এখানে আমরা বিটাকে কি করবো, যে একটু আগে দেখাইছি তোমাকে, বিটাকে আমরা কৌণিক বেগে কনভার্ট করলে হয়ে যাবে ওমেগা আর, এটার উপরে হচ্ছে স্কোয়ার, যেহেতু বেগের উপরে স্কোয়ার ছিল, ডিভাইড বাই আর। ঠিক আছে, তো সিম্পল একটু খেয়াল করো, এম এর জায়গায় থাকলো, দ্যাট ইজ কল আমি এটাকে স্কোয়ার করে দিলে এটা হচ্ছে স্কোয়ার হয়ে যাবে, নিচে হচ্ছে আর। তো এখন তুমি বলবা যে ভাইয়া এখন ওই যে এই আরটা দিয়ে আরটা কাটা দিলে উপরে একটা আর থাকে, তাহলে এখানে সূত্র হয়ে যাচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। তাহলে ভাইয়া এটাই হচ্ছে মূলত ভাইয়া আমাদের সেই টানটা, কাঙ্ক্ষিত টানটা, টানের সূত্র। সবাই একটু নোট করো সবাই একটু। আচ্ছা, তো দেখো এখন আমাদের যে ডিফিকাল্টিস সেটা হলো এই যে এখান থেকে আমাদের ওমেগাটা বের করতে হবে, এম আছে আর দেওয়া আছে, জাস্ট ওমেগাটা বের করতে হবে, অর্থাৎ আমাদের কৌণিক বেগটা বের করতে হবে। তো কৌণিক বেগ বের করার অনেকগুলা নিয়ম আছে, যেমন ওমেগা ইকুয়ালস টু আমরা জানি সিম্পল ভাবে যে ভাই 2 পাই ডিভাইডেড বাই এই যে টিটা হচ্ছে তার পর্যায়কাল। আরেকটা জানি যে ওমেগা ইকুয়ালস টু ভাই যখন ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে 2 পাই এফ। আরেকটা জানি যখন ভাই দেওয়া থাকবে যে সামথিং টাইমে সে n তম বার ঘুরতেছে, দ্যাট ইজ কল 2 পাই n ডিভাইডেড বাই টি। তাহলে এই জিনিসগুলো আমরা জানি। তো দেখো তোমার কোনটা এখানে আসলে পড়তেছে, আমাদেরকে বলছে 6 সেকেন্ডে 30টা পূর্ণ গুণন দে, তাহলে আমার এই টাইপে আমাদের সূত্রটা পড়তেছে, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। তাইলে একটু খেয়াল করো তো, আমাদেরকে টান বের করতে বলছে না, তাহলে আমরা একদম একসাথে সব বের করে ফেলি। তাহলে আমরা দেখো এখান থেকে টি ইকুয়ালস টু আমরা বলতে পারি এম ওমেগা স্কোয়ার, দ্যাট মিনস এখানে কি আছে বলো, একদম মান বসায় দেই। এম এর মান কত দেওয়া আছে 20 গ্রাম, দ্যাট মিনস 20 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার কিউব, তাহলে কেজিতে চলে গেছে। তাহলে ওমেগা স্কোয়ার মানে কত, ওমেগা স্কোয়ার মানে হচ্ছে ভাইয়া 2 পাই, এখানে আপনাকে দেওয়া আছে 30 বার ঘুরতেছে, তার মানে হচ্ছে 30 ডিভাইডেড বাই কত সেকেন্ডে, 6 সেকেন্ডে, দ্যাট মিনস 6 সেকেন্ড স্কোয়ার করলেন ভাইয়া, ভালো কথা, ইনটু একটা আর দিয়ে দেন। আর এর মান কত দেওয়া আছে, এখানে আর এর মান দেওয়া আছে 5 মিটার। তো ভাইয়া 5টা বসায় দেন, এবার হিসাব করেন, আনসার চলে আসবে। দেখো একটু বড় বাট ইজি, 20 ডিভাইডেড বাই 1000 ইনটু দেখো 2 পাই ইনটু 30 ডিভাইডেড বাই 6, এটার উপরে স্কোয়ার ইনটু 5, তাহলে আনসার চলে আসে আমাদের 98.69। 98.69 মানে হচ্ছে 98.7, 98.7। এটা 17-18-তে আসছে একটা প্রবলেম, কি বলছে যে যদি অবস্থান ভেক্টর আর, ভরবেগ পি ভেক্টর এবং উপযুক্ত বল এফ হয়, তবে কৌণিক ভরবেগ এল, টর্ক টাউ এর রাশি অনুযায়ী কোনগুলো হবে। আচ্ছা, আমাদের অনেকগুলো জিনিস দিছে, একটু খেয়াল করো কি কি দিছে। আমাদেরকে দিছে হচ্ছে আর, আর ভেক্টর মানে অবস্থান ভেক্টর, তারপর দেওয়া আছে পি ভরবেগ, তারপর দেওয়া আছে এফ, তারপর দেওয়া আছে এল, তারপর দেওয়া আছে কি টাউ, টাও দেওয়া আছে। তো এখন আমাদেরকে বলতেছে কি বের করার জন্য, এল এবং টাউ, তাই তো, কৌণিক ভরবেগ। তো মাথায় রেখো কৌণিক ভরবেগটা কিভাবে বের করে, এই যে এল এর মানটা কিভাবে বের করে মনে আছে সবার, এল ইকুয়ালস টু হবে আর ক্রস পি, সমস্ত জিনিস এগুলা জাস্ট ক্রস গুণন হবে। আর টাউ এর ক্ষেত্রে কি হবে, আর ক্রস এফ, সিম্পল জিনিস। তো আমরা এটা পড়ছিলাম না, আর এফ সাইন থেটা, সাইন থেটার সাথে হচ্ছে একটা একক ভেক্টর, জাস্ট এখান থেকে মুখস্থ জিনিসপাতি, এখান থেকে আমরা বলে দিতে পারি কোনটা মিললে আর পি আর এফ, আর পি আর এফ, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে সূত্রগুলো একটু মাঝে মধ্যে দেখো, ওই যে আমি অ্যাপ্লিকেশন দেখাইছিলাম তোমাদের ভেক্টরের চ্যাপ্টারে, যে তোমার ভেক্টর গুণনগুলোর অ্যাপ্লিকেশন সরাসরি কোন কোন সূত্রতে আছে আমাদের, এগুলা দিয়ে দিছে এখন। বুঝছো তো এবার কেন জরুরি সবগুলা জিনিস সমানভাবে গুরুত্ব দিয়ে পড়ার। এগুলো কোথায় পড়বা, কোত্থেকে তুমি এই জিনিসগুলা পড়বা, থিওরি টাইপের জিনিসগুলা ইসাক স্যারের বই থেকে তোমার এনাফ তথ্য দেওয়া আছে, বই থেকে পড়লেই তোমার 100% হয়ে যাবে, আর কোথাও এক্সট্রা করে দেখা লাগবে না অমুক তমুক বই। তাই তো, বিশেষ করে দেখবা কি যে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যে সারাংশ আছে না, ওগুলা দেখলেই কিন্তু তোমার হয়ে যাবে, এক্সট্রা করে আর কোথাও কিছু পড়া লাগবে না।
দেখো এই প্রবলেমটা আসছে 17-18-তে এবং খুবই কনসেপচুয়াল একটা প্রবলেম। সাস্টে এই ধরনের প্রবলেম প্রায় সময় দিয়ে থাকে। কোয়েশ্চেন কি করছে দেখো, 4 কেজি ভরের একটি বস্তুর উপর চিত্র অনুযায়ী 3√2 এবং 4√2 মানের বল ক্রিয়াশীল। বস্তুটির ত্বরণ সর্বাংশে প্লাস x অক্ষ বরাবর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দ্যাট ইজ কল, এই যে তার x অক্ষ বরাবর তার ত্বরণটুকু হচ্ছে ax = 1 মিটার পার সেকেন্ড। তো এইটা তৈরি করতে বলছে যে তার উপাংশ f(x) এবং f(y) কত প্রয়োগ করতে হবে, কত নিউটন। অর্থাৎ দেখো x অক্ষ বরাবর এই যে ব্যবস্থা, এখানের মধ্যে ঘটনা কি ঘটছে দেখো, এখানে একটা বস্তু ছিল যেটাকে আমরা এইদিকে একটা বল, এইদিকে একটা বলে সামথিং কোণে কোণে টানতেছি। এখন বলতেছে x অক্ষ বরাবর 1 মিটার পার সেকেন্ড এই ত্বরণটা তৈরি করতে গেলে আমার তার উপাংশগুলো f(x) এবং f(y) এই মানটা কি হবে। প্রবলেম কি বুঝতে পারতেছো? প্রবলেম বুঝতে পারা মানে হচ্ছে 50% সলভ হয়ে যাওয়া। তো একটু খেয়াল করো, এখানে আমরা জানি কি, আমরা জানি যে কোনো একটা তোমার কোণে যদি কোনো একটা ফোর্স কাজ করে তাইলে তার একটা কাজ করবে নিচে, যেটাকে বলে আমার হচ্ছে অনুভূমিক উপাংশ কাজ করবে, আর আরেকটা কাজ করবে হচ্ছে আমার y অক্ষ বরাবর, যেটাকে আমরা বলি অ্যাকচুয়ালি উলম্ব উপাংশ। এটুক তো আমরা ক্লিয়ার, তাই না? তো একটু খেয়াল করো, এই যে এটা হচ্ছে এদিকে আমার f(x) কাজ করবে আর এদিকে আমার কাজ করে f(y). তো সিম্পল হিসাব আমরা জানি কি, যখন এটা মাথায় রেখো, প্রথমে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, একই দিকে যখন অনেকগুলো ফোর্স কাজ করবে তখন হবে সামেশন অফ F = ma। ওকে, তো যদি আমরা জাস্ট f(x) কনসিডার করি, x অ্যাক্সিস যদি আমরা কনসিডার করি, তাহলে x অ্যাক্সিস বরাবর কি আছে খেয়াল করো, এখানে f(x), তাহলে সে নিজে এই অক্ষ বরাবর আছে f(x), ধরে নিচ্ছি আমরা f(x) একটা ফোর্স যেটা সবগুলোর সমষ্টিকভাবে কাজ করে। তাহলে এই যে f(x) যেটা আছে এটা তার দিক বরাবর 0 ডিগ্রি করে কাজ করতেছে, দ্যাট ইজ কল f(x cos 0 ডিগ্রি। তাই তো, বুঝো নাই? খেয়াল করো, এই যে f(x) এদিকে কাজ করতেছে, আবার তার দিকটাও হচ্ছে এই দিক, তার মানে হচ্ছে তার মধ্যবর্তী কোণ কত, সেটার মান হচ্ছে 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি হলে cos 0 এখানে বসাচ্ছি, তাই না? তাহলে ওই হিসাবে এখানে f(x) হচ্ছে জাস্ট f(x), তারপর প্লাস দেখো 4√2 cos কত হবে 45 ডিগ্রি, তাই তো? এই যে দেখো 4√2 এটা হচ্ছে অনুভূমিক উপাংশ হবে 45, আর এই যে এটা দেখো এটা কি হবে, মানে এটা হচ্ছে নিচে কাজ করতেছে ঠিক তার উল্টা দিকে হলে এটা হবে -3√2 cos আবার 45 ডিগ্রি। বোঝা গেছে? এখন একটু ক্যালকুলেশন করো, এখান থেকে আমরা দেখো লিখতে পারি m হচ্ছে 4 ইন্টু এই যে সামেশন অফ F = ma বলছিলাম না, তাহলে এখান থেকে আমার হবে সামেশন অফ F = ma, দ্যাট ইজ কল x অক্ষ বরাবর মানে f(x) a(x), তাহলে এদিকে হবে 4 × 1, দ্যাট ইজ কল 4, মানে x অক্ষ বরাবর ax হচ্ছে 1 আর আলটিমেটলি এখানে থাকতেছে 4, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 1। একটু কি বুঝছো? x অক্ষ বরাবর জাস্ট আমরা কি করছি, উপাংশগুলো নিচ্ছি f(x), 4√2 আর 3√2, একদম সিম্পল হিসাব। তাহলে এখান থেকে একটু খেয়াল করো, f(x) এখান থেকে cos 45 মানে 1/√2, তাহলে 1/√2 আর হচ্ছে এই যে √2, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 4 আর এখানে হচ্ছে 1/√2, এখানে থাকতেছে হচ্ছে 1/√2, এই √2 কাটা থাকতেছে হচ্ছে -3 আর এদিকে হচ্ছে 4 আছে। ওকে, তাহলে দেখো 4 - 3, বুঝো কিন্তু এখানে কত 4, এখানে কত -3, তাহলে আলটিমেটলি এখানে কত থাকতেছে, তাহলে 4 আর -3 অ্যাকচুয়ালি হচ্ছে 1, তাহলে +1, ওকে, = 4, তাহলে f(x) হচ্ছে 4 - 1, দ্যাট ইজ কল হচ্ছে 3। তাহলে সেম ভাবে যদি আমরা y অক্ষ বরাবর থিঙ্ক করি, তাহলে y অক্ষ বরাবর হবে f(y) = m(ay), তাহলে ay এর মান তো 0, দ্যাট মিনস a × 0 মানে হচ্ছে আলটিমেটলি 0। ওকে, একটু খেয়াল করো, তাহলে এখন আমরা সব কিছু সেমই থাকবে। তো দেখো জিনিসটা হচ্ছে দুইটাই কিন্তু উপরের দিকে কাজ করতেছে, তাই না? কখন কারেন্ট নিয়ে যায় আল্লাহ জানে। দেখো দুইটা কিন্তু উপরে কাজ করতেছে, উলম্ব উপাংশ, এইটার উলম্ব উপাংশ এইদিকে, এইটার উলম্ব অংশ ওইদিকে, তাই তো? বুঝো নাই? বুঝছো কি না বলো? দেখো ওইটারটা উপরের দিকে, ওইটারটা উপরের দিকে, তাহলে দুইটাই হচ্ছে প্লাস হবে এখন, প্লাস। তাহলে দেখো এটা হবে 4√2 sin 45, এটা হচ্ছে কত প্লাস 3√2 sin 45 ডিগ্রি = 0। তাহলে দেখো আলটিমেটলি √2 মানে sin 45 মানে 1/√2 আর 1/√2 আর √2 কাটা, তাহলে এখানে থাকতেছে হচ্ছে
এফ অফ এক্স প্লাস 4 আর 3 7 ইকুয়ালস টু 0, দ্যাট ইজ কল এফ অফ এক্স ইকুয়ালস টু 0, সরি এফ অফ এক্স ইকুয়ালস টু -7। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে 3 - 7। বোঝা গেছে? ইকুয়েশনে কি বলছে যে কিউ এবং 4q আধান 1 মিটার দূরত্বে রাখা আছে, সংযোগ রেখার কিউ আধান থেকে কত দূরে তড়িৎ প্রাবল্য শূন্য হবে? দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এইটা যে কোনো ভার্সিটিতে আসে, একাডেমিকের এমসিকিউ তে আসে, সব জায়গাতে এটা আসে। তো চলো, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা আমরা কিভাবে করব? খেয়াল করো, প্রথমে আমি একটু বেসিক থেকে বলি। কিউ এবং 4q আধান 1 মিটার দূরত্বে রাখা আছে, বলা আছে সংযোগ রেখার কিউ আধান থেকে কত দূরে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। দেখো আমি প্রথমে ধরি, এখানে আমার একটা Q1 আছে, এখানে আমার একটা Q2 আছে, ঠিক আছে? তো এখানে একটা Q1 আর এখানে যদি একটা Q2 থাকে, আমি ধরে নিলাম তাদের, আচ্ছা দেখো তো, বলছে প্রাবল্য শূন্য হবে। প্রাবল্য কিসের বেশি হিসাব করা হয়? একটা 1 কুলম্ব চার্জ। হ্যাঁ, এখন চিন্তা করো, আমি যদি ধরে নেই তাদের যে সংযোগ রেখা, হ্যাঁ তাদের যে সংযোগ রেখা, এই হচ্ছে তাদের সংযোগ রেখা, আমি ধরে নিতেছি। এখন তাদের এই যে সংযোগ রেখা, তুমি চিন্তা করো তো, যদি বাহিরে কোথাও প্রাবল্য আমি শূন্য মনে করি, প্রাবল্য মানে কি? এখানে যদি একটা 1 কুলম্ব চার্জকে রাখি, তাহলে এক্স্যাক্টলি তার উপরে যে বলটা প্রযুক্ত হয়, তাহলে এখানে যদি একটা 1 কুলম্ব চার্জকে তুমি রাখো, ওর উপরে কতটুকু ফোর্স কাজ করবে? এখানে একটা 1 কুলম্ব চার্জকে রাখলে ওর উপরে ফোর্স কাজ করবে কোন দিকে? এই দিকে, তাই না? কারণ ও তো প্রশ্নে কিছু বলে না, আমি এটাকে প্লাস ধরতেছি। হ্যাঁ, এখন প্লাস না মাইনাস আমি জানি না, আমি প্লাস ধরতেছি, কারণ দুইটারই চার্জ হবে সেম সেম। আচ্ছা, ওকে কি করবে? এইদিকে বিকর্ষণ করবে। এম আই রাইট? এইদিকে ওকে বিকর্ষণ করবে। আচ্ছা, ঠিক সেম ভাবে ওকেও যদি ও যদি প্লাস হয়, তাহলে এটাও তো প্লাস, মানে আমি ধরতেছি দুইটাই সমধর্মী। হ্যাঁ, তাহলে ও কি করবে ভাইয়া? খেয়াল করো, ও তো বিকর্ষণই করবে। তাহলে Q2 এর দিক কোন দিকে থাকবে? এই দিকে। তাহলে দুইটা ভেক্টর যদি এই দিকে কাজ করে, একই দিকে কাজ করে, কোনোদিন কি এখানে লব্ধি 0 হওয়া পসিবল না। কাজেই বাইরের কোনো পয়েন্ট আমার গ্রহণযোগ্য না। আচ্ছা, আমি যদি এবার মাইনাস চিন্তা করি দুইজনকে, খেয়াল করো, দুইজনকে আমি প্লাস চিন্তা করছি। প্লাস চিন্তা করলে বাইরে কিন্তু লব্ধি প্রাবল্য শূন্য আসে না, দেখলাম। প্লাস চিন্তা করলে কিন্তু হচ্ছে না। যদি মাইনাস চিন্তা করি, খেয়াল করো, মাইনাস প্লাসকে আকর্ষণ করবে, তার মানে দিকটা হবে এই দিকে। হ্যাঁ, ওর মাইনাসটাও কি ওকে আকর্ষণ করবে, তাইলে দুইজনের জন্য কি দিকটা হয়? একই দিকে, একই দিকে। তাইলে আমাকে বলো, এই ক্ষেত্রেও কি পসিবল? মানে দুইজন যদি সমধর্মী চার্জ হয়, তাহলে বাইরের কোথাও কি আমার লব্ধি প্রাবল্য 0 হওয়া পসিবল না। তো ভালো মতো খেয়াল রাখবা যে সমধর্মী চার্জ হলে অভ্যন্তরে প্রাবল্য শূন্য হয়। অভ্যন্তরে কোন একটা বিন্দুতে প্রাবল্য হয় 0। ওকে, লব্ধি হয় 0 অভ্যন্তরে। আচ্ছা, তাহলে এখন আমি ধরি অভ্যন্তরে প্রাবল্য শূন্য। অভ্যন্তরে যদি শূন্য হয়, আমি ধরে নিতেছি Q1 থেকে x পরিমাণ দূরে এই বিন্দুটা আছে, অর্থাৎ এইখানে আমার প্রাবল্যটা শূন্য। ঠিক আছে? তো এইখানে যদি আমার প্রাবল্য শূন্য হয়, তাইলে খেয়াল করো, আমরা ওর থেকে যদি আমি ধরছি, এই যে আমি ডান সাইড থেকে প্লাস ধরতেছি, পজিটিভ ডিসটেন্স ডান সাইডে। হ্যাঁ, পজিটিভ ডিসটেন্স ডান সাইডে আমি ধরতেছি, তাহলে কারণ এই দিকটা প্লাস। ওকে, তাহলে এখন দেখো আমি লিখতে পারি কি? আমি লিখতে পারি হচ্ছে, আমি আসলে চাচ্ছি কি, E1 এর ভ্যালু হবে ইজ ইকুয়াল টু E2, এটাই তো চাচ্ছি, তাই না? দুইটার মান সমান, দিক বিপরীত। ওকে, তাহলে খেয়াল করো তো, দুই সাইডে বসবে কি 1/4πε0, দুই সাইড থেকে কাটাকাটি চলে গেল, দুই সাইড থেকে চলে গেল। তাহলে প্রথম জনের জন্য যদি হয় Q1, ওর জন্য যদি দূরত্ব হয় x স্কয়ার ইজ ইকুয়াল টু দ্বিতীয় জনের জন্য হবে Q2 ডিভাইডেড বাই, দেখো ওর জন্য দূরত্বটা কত ভাইয়া? ওর জন্য দূরত্বটা কত? ওর জন্য দূরত্বটা হবে, খেয়াল করো তো, পুরা দূরত্বটা হচ্ছে d। যদি আমি মনে করি যে পুরা ডিস্টেন্সটা হচ্ছে d, এটা আমি ভাবতেছি পুরা ডিস্টেন্সটা হচ্ছে d, তাহলে ওর জন্য, মানে আমি তো ভ্যালু নিচ্ছি, ওর জন্য ভ্যালুটা কত হবে? d - x এর হোল স্কয়ার হবে, তাই না? d - x এর হোল স্কয়ার হবে। ওকে, আচ্ছা, এইভাবে চিন্তা করতে পারো, পুরো দূরত্ব d, ওর জন্য তো এটা মাইনাস হবে, কারণ আমি ওর সাপেক্ষে দূরত্ব ভাবতেছি এই দিকে, কিন্তু x কে আমি চিন্তা করছি পজিটিভ দিকে। এইভাবে ভাবতে পারো। যাই হোক, আমরা জাস্ট ভ্যালু নিয়ে কাজ করি, d - x এর হোল স্কয়ার। ওকে, তো এখান থেকে আমরা আমাদের যে প্রেডিকশন অনুযায়ী আমাদের x এর কোন ভ্যালু নেওয়া উচিত? অবভিয়াসলি পজিটিভ ভ্যালুটা আমরা অ্যানসার আকারে নিব। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি কি? লিখতে পারি যে d - এর x পক্ষান্তর করলাম ডিভাইডেড বাই x, পুরোটার উপর একটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু Q2/Q1 লেখা যাবে, তাই না? তাহলে সেইখান থেকে আমি একটা জিনিস লিখতে পারি যে রুটটাকে এই সাইডে নিয়ে আসো। রুটটাকে যদি আমি এই সাইডে নিয়ে আসি, আমি পরের লাইনে লিখতে পারি, দেখো d/x - 1 ইজ ইকুয়াল টু রুট ওভার এর, সরি এটা Q2 হবে, Q2 ডিভাইডেড বাই Q1। ওকে, আচ্ছা, তাহলে এরপর দেখো আমাদের দরকার হচ্ছে x এর ভ্যালু, তাই না? x এর ভ্যালু, তাহলে d মানে x ইকুয়াল টু কত? দেখো পরের লাইনে কি লেখা যায়? d/x ইকুয়াল টু করলে 1টা ওই সাইডে যাবে, বা x ইকুয়াল টু চলে আসে d ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার
Q2 ডিভাইডেড বাই Q1। ঠিক সেম ভাবে মহাকর্ষীয় ক্ষেত্রের ক্ষেত্রে একটা ফর্মুলা হয় √m2/m1। ওকে, তো আমি এখন তোমাদেরকে এটা বের করে দেখাইছি কনসেপ্টটা ক্লিয়ার করতে, তোমরা এটা কিন্তু ডিরেক্টলি অ্যাপ্লাই করবা, নইলে কিন্তু আমার এটা দেখানোটা বৃথা যাবে। সো সবাই এটাকে ডিরেক্টলি অ্যাপ্লাই করবা। এখন দেখো আমি যেই ম্যাথটা করতেছি, এই ম্যাথটার ক্ষেত্রে আমি জাস্ট এখন এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করবো। হ্যাঁ, তো কারণ বুঝতে পারতেছি এখানে দুইজন সমধর্মী চার্জ, তো তোমাদের একটা HW দিতে পারি আমি চাইলে, তোমরা হচ্ছে দুইটা বিপরীতধর্মী চার্জ হইলে এটার ফর্মুলা কেমন হয় ওইটা বের করার ট্রাই করতে পারো, বাট ওইটা খুব একটা বেশি পরীক্ষাতে আসতে দেখা যায় না, এই জন্য আর আমি ওইটা বের করিনি। এখন দেখো তাইলে আমরা যদি এক্সটা বের করি, এক্স ইকুয়াল টু কত হবে, ডি কত এখানে 1 ডিভাইডেড বাই নিচে আসবে 1 প্লাস, দেখো Q2 মানে কি, আমি দূরত্ব ধরছি একজনের থেকে, কিউ আধান থেকে, মানে যার থেকে দূরত্ব আমি চিন্তা করছি সে হচ্ছে Q1, অপরজন হবে Q2, তাহলে x ধরছি আমি ওর থেকে, তাইলে √Q2/Q1 যদি হয় সূত্র, Q2 মানে কি 4Q, নিচে থাকবে Q। ওকে, তাহলে আমাদের সূত্র কি আসে 1/1 প্লাস Q কাটা √4 মানে হচ্ছে 2, অর্থাৎ 1/3 মানে হচ্ছে 0.33 মিটার। ওকে, সো 1/3 মানে 0.33 মিটার। তাইলে আমাদের অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। নেক্সট কোয়েশ্চেন দেখি, বলা আছে চারটা একই মানের তড়িৎ চার্জ একটা বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 0.2 মিটার, তো চার কোণায় স্থাপন করা হলে কেন্দ্রবিন্দুতে বৈদ্যুতিক প্রাবল্য কেমন হবে। এই টাইপের বড় কোয়েশ্চেন, এটা আসলে নর্মালি ভার্সিটিতে আসার চান্স নাই, বাট সাস্টে আসতে পারে, নোবডি ক্যান সে সাস্টে আসতে পারে। আগে দেখি যেটা বড় নাকি ছোট, কজ আমাদেরকে আগে দিক নিয়ে একটু ভাবতে হবে। দেখো আমি আগে একটা বর্গ নিলাম, বলছে একই মানের একটা তড়িৎ চার্জ একটা বর্গক্ষেত্রের ভিতরে আমি বসাইছি। হ্যাঁ, বর্গক্ষেত্রে যদি আমি বসাই, খেয়াল করো তো, চারটা বাহুতে আমি বসাইছি একই মানের চার্জ, বর্গক্ষেত্রের চারটা কোণায় বসাইছি। সো এটা আমার ধরলাম Q1, আচ্ছা কিউই তো সবাই, সো সবাইকে আমি কিউ ধরি, কিউ, দ্যাটস কিউ এন্ড দ্যাটস কিউ। ওকে, আচ্ছা এখন বলা হয়েছে যে চার কোণায় স্থাপন করলে কেন্দ্রবিন্দুতে প্রাবল্য কত। আচ্ছা হ্যাঁ, এইটা ভার্সিটিতে আসতে পারে, কারণ কি এইটা যদি তুমি একটু তাকাও বা তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তুমি কোয়েশ্চেন পড়া মাত্র বুঝে ফেলবা। কজ খেয়াল করো এখানে লব্ধি প্রাবল্য কত হবে, আমায় কেন্দ্রে প্রাবল্য বলছে না, কেন্দ্রবিন্দুতে অর্থাৎ এই বিন্দুটাতে। তো একটু খেয়াল করো তো, আমি যদি চিন্তা করি আমার এই ডায়াগোনাল বরাবর, আমি যদি চিন্তা করি শুরুতে আমার এই ডায়াগোনালটা বরাবর, এই ডায়াগোনালটা বরাবর যদি আমি একটু ভাবি, খেয়াল করো প্রথম জনের জন্য অর্থাৎ এই চার্জের জন্য প্রাবল্যের দিকটা কোন দিকে। হ্যাঁ ধরতেছি, মানে বিপরীত ধর্মীয় ভাবতে পারো, একই কথা, দুইজন আমি প্লাস ভাবতেছি, মাইনাস ভাবলেও একই জিনিসই আসবে, কারণ আমরা দেখছি অলরেডি সমধর্মী চার্জ হইলে ই এর দিকটা কিরকম হয়, বিপরীত ধর্মী হইলে ই এর দিক কেমন হয়। দেখো তো কিউ যদি পজিটিভ হয়, আচ্ছা প্রশ্নে বলাই আছে যে কিউ পজিটিভ, তাইলে আর কি, সো দেখো ও হচ্ছে একটা কুলম্ব চার্জকে এইদিকে বিকর্ষণ করবে, ও হচ্ছে এইদিকে বিকর্ষণ করবে। ওকে, তাহলে এই দুইটা কিন্তু নালিফাই হয়ে গেছে, কারণ মান তো সমান, Q1 Q2/r²। হ্যাঁ, এফ চিন্তা করলে আর ই চিন্তা করলে Q/r², তো দুইজনের কিউ সেম, তাইলে ই দুইটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কাজ করে লব্ধি 0। একইভাবে আমি যদি এই বাহুর ক্ষেত্রেও বলি, ও হচ্ছে ওকে এইদিকে বিকর্ষণ করে, ও হচ্ছে ওকে এইদিকে বিকর্ষণ করে, তাহলে দেখো এই বাহুতেও কোনো লব্ধি নাই, এই বাহুতেও কোনো লব্ধি নেই, আলটিমেটলি কি কোনো লব্ধি প্রাবল্য থাকে না। সো এই ক্ষেত্রে আমার ই এর মান কত, 0। হ্যাঁ, এটা ভার্সিটিতে আসতে পারে, বাট যদি মানগুলো ডিফারেন্ট হইতো তখন কিন্তু আমাকে বড় ক্যালকুলেশন করা লাগতো, ওইটা ভার্সিটিতে আসার চান্স কম। দেখো আমাদেরকে কি বলছে যে এত কেজি ভরের একটি গাড়ি এত বেগে চলে, ব্রেক চেপে গাড়িটিকে এত মিটার দূরে থামানো হলো, যদি রাস্তার ঘর্ষণজনিত বল এত হয় তবে ব্রেক জনিত বলের মান কত। এটা সাস্টে 14-15তে আসছিল, খুবই মজার একটা প্রবলেম এবং খুবই কনসেপচুয়াল একটা প্রবলেম। তো চলো আমরা চিত্র আঁকে বোঝার চেষ্টা করি জিনিসটা। ওকে, এই হচ্ছে আমার সেই রাস্তা, রাস্তার মধ্যে এই হচ্ছে আমাদের সেই গাড়িটা। ওকে, গাড়ির মধ্যে কি আছে, চাকা আছে মনে করো, এই হচ্ছে একটা চাকা, এই হচ্ছে আরেকটা চাকা। ওকে, তো গাড়িটার ঘটনা কি করতেছে বলো, গাড়িটা এই যে সামনের দিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে। ওকে, সামনের দিকে যাচ্ছে। এখন অবশ্যই চিন্তা করো, এই যে তার পিছনের দিকে একটা কি কাজ করবে, তার ঘর্ষণ কাজ করবে না, দ্যাট ইজ কল এফকে। আমরা এফকে দিয়ে এটাকে প্রকাশ করতেছি। ওকে, আচ্ছা তো আমাদেরকে বলছে যে এত মিটার দূরে থামানো হলো, মানে কি বলছে যে ব্রেক চেপছে, এত কেজি ভরের বেগে চলে, এই যে এই বস্তুটা হচ্ছে মনে করো যে এই বেগে চলতেছে, দ্যাট ইজ কল 60/3.6 ভাগ করলে এটা মিটার পার সেকেন্ডে চলে আসবে। এত মিটার বেগে চলতেছে, তাই তো, ব্রেক চাপছে, চাপার পরে সে কোথায় যেয়ে থামছে বলতো, সে থামতেছে মূলত এখান থেকে কত, 50 মিটার দূরত্ব, 50। ওকে,
এই তো ঘটনা। তাহলে বলছে যদি রাস্তার ঘর্ষণজনিত বল এত নিউটন হয় তবে ব্রেকজনিত বলের মান কত। তো একটু খেয়াল করো, এখান থেকে তার যে সামনের দিকে যাচ্ছে মোট যে ফোর্সটুকু এটাই বের করে আমাদেরকে মানে আনতে হবে আগে, সবার আগে মানে মোট যে ফোর্সে সে সামনের দিকে যাচ্ছে। তাহলে ওটা বের করার জন্য আমরা আগে তার ত্বরণটুকু বের করে নিই, যেহেতু ত্বরণ দেওয়া নাই আগে, এটা বুদ্ধিমানের কাজ হবে। তাহলে আমরা ত্বরণটুকু কিভাবে বের করতে পারি, যে বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2a s, তাই তো আমার এস এর মান যেহেতু দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে a ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s। সিম্পল। তাহলে দেখো ভি স্কোয়ার মানে ভি এর মান কত, এখানে ভি এর মানটা দেওয়া আছে এই যে 60 ডিভাইডেড বাই 3.6, 60 ডিভাইডেড বাই 3.6 দ্যাট ইজ কল 16 পয়েন্ট কত 67 স্কোয়ার ইন্টু 2 ইন্টু কত 50, 50। তাহলে আনসার স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 50 দ্যাট ইজ কল আমার মান দেওয়া আছে 2.77। ওকে, এটা হচ্ছে আমার এর মান। তাইলে একটু আমাকে বলো তো, একটু আমাকে বলো জাস্ট, একটু আমাকে বলো জাস্ট এখান থেকে এফ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি এম এ, দ্যাট ইজ এম এর মান কত, এখানে এম এর মান দেওয়া আছে 500, 500 ইন্টু কত 2.77, তাহলে আনসার ইন্টু 500 দ্যাট ইজ কল 1300 কত 88.88, এটা হচ্ছে নিউটন। তো এখন একটা বাংলা কথা আমি তোমাকে বলি, তার যে মোট যে বলটুকু আছে এই মোট বলটা মানে নেট যে তার ফোর্সটা হবে এটা হচ্ছে মূলত তার ঘর্ষণজনিত বল প্লাস তার বেগজনিত বলের সমান। খেয়াল করো, তার যে মোট যেই তার বল এটা সমান হবে কি তার ঘর্ষণ জনিত বল প্লাস তার কি হবে বলো, তার ব্রেকজনিত বলের যোগফলের সমান, তাই তো। তাহলে একটু আমাকে বলো মোট বলটা হচ্ছে এফ, এটা তো আমরা জানা কথা, ঘর্ষণজনিত বল হচ্ছে এফ কে প্লাস ব্রেকজনিত বলই তো আমাদেরকে বের করতে বলতেছে, তাহলে এটা আমরা ধরলাম এফ বি। তাহলে আমাদেরকে এখান থেকে কি বের করতে বলছে বলো তো, এই যে এই এফ বিটা বের করতে বলছে। তাহলে এফ বিটা যদি বের করি তাহলে সিম্পল এফ বি ইকুয়ালস টু হবে এফ মাইনাস এফ কে দ্যাট ইজ কল 1388.88 মাইনাস এফ কে এর মান কত দেওয়া আছে, এই যে এখানে আমাদের মানটা দেওয়া আছে, কিন্তু ব্রেকজনিত বলের মান দেওয়া আছে কত, এই যে 100 নিউটন মান দেওয়া আছে। তাহলে এখান থেকে জাস্ট 100 মাইনাস করো, তাহলে আনসার মাইনাস 100 দ্যাট ইজ কল 1288। তাহলে 1288 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 1290 এর কাছাকাছি, তাই তো। এই মানটা হচ্ছে 1290 এর কাছাকাছি, একদম এক্সাক্ট মান পাবা না, মানে কাছাকাছি মানে একটা পাবা। তাহলে 1290 হচ্ছে আমাদের আনসার। বুঝছো জিনিসটা, বুঝছো কিনা বলো।